আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিশেহারা ভালোবাসা গল্পের 42 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ডাক্তারের হাতে সুহার রিপোর্ট। শ্রাবণ ডাক্তারের দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, কি হয়েছে ওর? কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলছেন। হোয়াইট, এভাবে রিয়াক্ট করছেন কেন? কি বলছেন আপনি? আপনার ওয়াইফ মিসেস সোহা 7 সপ্তাহের প্রেগনেন্ট। শ্রাবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রাবণের চেহারা দেখে ভয়ে সোহার আত্মারাম কাঁপতে শুরু করেছে। শ্রাবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে কম্পিউন সুরে থেমে থেমে বলে, ডাক্তার, আপনার হয়তো ভুল হচ্ছে কিছু। কি ভুল হবে? আমি প্রেগনেন্ট, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? আমি তো পিল খাচ্ছিলাম, এর মধ্যে কিভাবে? আল্লাহ তাআলা চাইলে সবকিছুর মধ্যেই সম্ভব। হয়তো মাঝখানে গ্যাপ গিয়েছিল, আবার অনেক সময় পিল ঠিক মতো কাজ করে না। আপনি নিজের যত্ন নিবেন মিস্টার চৌধুরী। ডাক্তার শ্রাবণের দিকে তাকান। শ্রাবণ চোখ মুখ আগের মতোই গম্ভীর হয়ে আছে। গম্ভীর সুরে বলে, বলুন। আপনার ওয়াইফের দিকে খেয়াল রাখবেন। মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে। আপনার ওয়াইফের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। ওনার খাবারের প্রতি নজর রাখবেন। নিয়মিত পুষ্টিকর শাকসবজি খাবার নিশ্চিত করবেন। কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়াবেন। শ্রাবণ চুপ করে থাকে। ডাক্তার একটা পেপারের খসখস করে কিছু লিখে দেয়, শ্রাবণের দিকে এগিয়ে দেন। এই ওষুধগুলো খাবেন। মা আর বাচ্চা সুস্থ সবল থাকবে। খাবার আর শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। শীত মৌসুম চলছে, শীতের মধ্যে ঠান্ডা পানি কম ধরবেন। বেলা 12টার মধ্যেই গোসল করে ফেলবেন। ঘুম, খাওয়া দাওয়া আর নিজের প্রতি যত্ন কোনোটাতেই যেন অনিয়ম না হয়। ডাক্তারের রিপোর্টগুলো শ্রাবণের হাতে দিয়ে বেরিয়ে যান। নার্স দাঁড়িয়ে রইলেন স্যালাইন শেষ হওয়ার অপেক্ষায়। শুয়া ভয়ে আর শ্রাবণের দিকে তাকাচ্ছে না। আজকে শ্রাবণকে কাঁচাই চিবিয়ে খাবে, নয়তো পিস পিস করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। হাসান শ্রাবণের পাশে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, কংগ্রাচুলেশন ভাই। শ্রাবণ চুপ, হাসানের দিকে তাকায় না। হাসান শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে এই ছেলের? হসপিটালের বিল পরিশোধ করে সোহাকে নিয়ে বেরিয়ে আসে শ্রাবণ। গাড়িতে উঠে বসে গেলে হাসান বলে, ওষুধগুলো নিয়ে যায় একেবারে, এখানেই তো দোকান আছে। কিসের ওষুধ? কিসের ওষুধ মানে? তোর বউ বাচ্চাকে সুস্থ রাখার ওষুধ। ডাক্তার কি বললেন শুনিসনি? কিসের বাচ্চা? কোনো বাচ্চা থাকবে না, হবেও না কোনো বাচ্চা। কি বলছিস এসব? খুশির চুটে পাগল হয়ে গেলি নাকি? ঠিক আছে আমি। সুহার দিকে তাকিয়ে রেগে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, কি বলেছিলাম ভুলে গিয়েছিস? পেটে বাচ্চা আসলো কিভাবে? সুহা কেঁদে ফেলছে প্রায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, আমি বুঝতে পারছি না কিছু। এই শয়তানের বাচ্চা, তুই বুঝতে পারলি না, কে বুঝতে পারবে? এই শ্রাবণ, কি হয়েছে তোর? বাবা হচ্ছিস, খুশি হবি, তা না করে উল্টো ওর সঙ্গে এমন করছিস আর বকছিস কেন এইভাবে? বাবা হতে চেয়েছি কে? আমি বলেছি আমি বাবা হব? একটু চুপ করে বলে, এই হসপিটালে অপারেশন করা হয় না? শ্রাবণের কথা শুনে চমকে উঠে হাসান। বিষণ্ণ চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। বিষণ্ণ বৃত হয়ে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আছে সোহা। হাসান শ্রাবণের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এই শ্রাবণ, তুই ঠিক আছিস তো নাকি? এসব কি বলছিস? শ্রাবণ হাসানের হাত ছড়িয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি। আর ঠিকই বলছি। না, তুই ঠিক নেই। খুশির চুটে পাগল হয়ে উল্টাপাল্টা বকছিস। গাড়িতে বস, আমি তোদের পৌঁছে দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই, আমি ড্রাইভ করতে পারবো, তুই ফিরে যা। শ্রাবণ ড্রাইভিং সিটে বসে পড়ে। সোহা আগে থেকে ফ্লোর সিটে বসে আছে। কাজ চোখে তাকায় হাসানের দিকে। সোহার চেহারা দেখে হাসানের ভীষণ মায়া হচ্ছে। শ্রাবণের কি হয়েছে এটা বুঝতে পারছে না। এই ছেলে এমন করছে কেন? হাসানের দিকে তাকিয়ে থাকতে থাকতে সোহার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। হাসান শ্রাবণের দিকে তাকিয়ে বলে, এই শ্রাবণ, উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু। ভাবিকে কিছু বলবি না, করবিও না। সোহার দিকে তাকিয়ে বলে, ভয় পেও না, আমি দেখছি। শ্রাবণ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সোহা ভয়ে ভয়ে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ সামনের দিকে দৃষ্টি রেখে হিসিয়ে বলে, আমার কথা তোর চামড়া দিয়ে ঢুকেনি, তাই না? আমি এতবার বলার পরও তুই আমার কথা অমান্য করার সাহস দেখিয়েছিস। সোহা শব্দ করে কেটে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, সত্যি বলছি, আমি ইচ্ছা করে করিনি কিছু। তোমার এনে দেওয়া সবগুলা পিলই খেয়েছি। বুঝতে পারছি না তারপরেও কিভাবে বাবু পেটে আসলো। যেভাবে আসুক, কিভাবে বের করতে হবে এটা বোঝা হয়ে গিয়েছে আমার। শ্রাবণের কথা শুনে ভয়ে আটকে আবারও কেঁপে ওঠে সুহা। আপনা আপনি ডান হাতটা নিজের পেটের ওপর চলে আসে। ওদের সঙ্গে কি করবে শ্রাবণ? শ্রাবণের গাড়ি বিল্ডিং এর পার্কিং লেটে এসে দাঁড়ায়। সুহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে সুহা গাড়ি থেকে নামার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। শ্রাবণ দরজা লক করে দিয়েছে সবগুলা। ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকায় ভয়ে ভয়ে। শ্রাবণের চাউনি এখনই ওকে বিষণ্ণ করে দিতে যাচ্ছে। শ্রাবণ দরজা খুলে দিতে সুহা নেমে দাঁড়ায়। শ্রাবণ গাড়ি পার্কিং করে রেখে সুহার হাত ধরে এক প্রকার টেনে হিস্ট্রে নিয়ে যেতে শুরু করলো লিফটের দিকে।
শ্রাবণের সঙ্গে হেঁটে পেরে উঠছে না সুহা। লিফটের সামনে এসে দেখে লিফট ওপরে রয়েছে। সুহার হাত ধরে রেখে সিঁড়ির দিকে পা বাড়ায়। সিঁড়ির দিকে আগাতেই দেখে সুহার গলা শুকিয়ে কাঠ। এতগুলা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে এখন, এমনিতে অসুস্থ আবার প্রেগনেন্ট, এতগুলা সিঁড়ি বেয়ে ওপরে উঠে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আরো মাথা ঘুরছে এখনো। 2 তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে উঠেছে সুহা, আর উঠতে পারছে না। এত দ্রুত সিঁড়ি বেয়ে উঠা যায়? একটু আস্তে হাঁটো, আমি দ্রুত হাঁটতে পারছি না। শ্রাবণ সুহার মুখের দিকে তাকায়। শ্রাবণের চাউনি যেন বলে দিচ্ছে তোকে এভাবেই হাঁটতে হবে। সুহাকে টেনে হিঁচড়ে নিয়ে আবারও উপরে উঠতে শুরু করে শ্রাবণ। অল্প কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে শক্ত হয়ে দাঁড়িয়ে সুহা শ্রাবণের হাত থেকে নিজের হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি এভাবে উঠতে পারবো না। তুমি বাবুকে মারার জন্য আমাকে এভাবে উপরে তুলছো, তাই না? শ্রাবণ আরো শক্ত করে চেপে ধরে সুহার হাত। সুহা মনে হচ্ছে শ্রাবণের হাতের মুঠো থাকা হাতের হাড় এখনই মুড়মুড় করে ভেঙে যাবে। চোখ জোড়া পানিতে টুপটুপ হয়ে গিয়েছে। উষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছে। জড়ানো গলায় বলে, মাথা ঘুরছে আমার, একটু আস্তে হাঁটো। শ্রাবণ কিছু বলতে গিয়েও থেমে যায়। সুহাকে আগের মতোই টেনে উপরে তুলতে শুরু করে। পুরো 5 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠে সুহার অবস্থা নাজেহাল। মাথা তো ঘুরতেছে, সঙ্গে চোখ জোড়াও ঘোলা হয়ে এসেছে। চারপাশে সব ঝাপসা দেখছে, আর এক কদমও হাঁটতে ইচ্ছা করছে না। একটা মানুষ এত নির্দয় কিভাবে হয়? নিজের বউ বাচ্চার প্রতি এ কেমন আচরণ? একটা বাবু হলে কি হবে? বাবু নিয়ে এত সমস্যা কেন? ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে সুহার আগেই বেডরুমের দিকে এগিয়ে যায়। শ্রাবণ দরজা লক করে রুমে আসে। সুহা বিছানায় বসে আছে। শ্রাবণকে দেখে সুহা ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রাবণ ঝড়ের বেগিতে ওর সামনে এসে দাঁড়ায়। চোয়াল শক্ত করে চেপে ধরে রাগে ফুসফুস করতে করতে বলে, কি বলেছিলাম তোকে, আর তুই কি করছিস? সুহা শ্রাবণের হাত ছড়িয়ে দিয়ে শক্ত প্রয়োগ করে কাঁদতে কাঁদতে বলে, বিয়ের পর থেকে তোমার কথা মতোই তো চলছে। যখন যা বলেছো সেটাই করেছি। তোমার এনে দেওয়া সবগুলা পিল খেয়েছি। খেলে বাবু পেটে আসলো কিভাবে? এই কুত্তার বাচ্চা, আমাকে পাগল পেয়েছিস তুই? পিল না খেয়ে ফেলে দিয়ে এখন বলছিস খেয়েছি? খুদার কসম, বিশ্বাস করো আমার কথা, পিল ফেলেনি, খেয়েছি, একদিনও গ্যাপ যায়নি। তারপর বাবু কিভাবে পেটে এসেছে আমি জানি না। আগামীকাল অ্যাবর্শন করতে নিয়ে যাব। এই কথা মস্তিষ্কের ভিতরে গেঁথে রাখ। কেন এমন করছো? ও তো তোমারই সন্তান, তোমারই রক্ত। ওকে কেন মারতে চাইছো? ও আসুক না দুনিয়ায়। ওকে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, এমন না তো। টাকা পয়সা তো কম নেই তোমার। একটু বাবু হলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। তোকে তো এত কিছু বলতে পারবো না। বাবু হবে না, এটাই শেষ কথা। সোয়ার গলার সুর কিছুটা ঠুকুর হয়। শ্রাবণের চোখে চোখ রেখে শক্ত গলায় বলে, আমি বাবুকে মারতে দিব না। তুমি বাবা হয়ে ওকে মারতে পারো না, কিন্তু মা হয়ে আমি মারতে পারবো না ওকে। যদি মারতে হয় আমাকে মেরে ফেলো, দুজনেই মরে যাবো একসাথে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলছিস? খপ করে সুহার গলা চেপে ধরে শ্রাবণ। সুহা শ্রাবণের চোখের দিকে তাকিয়ে থাকে। কষ্ট হলেও মুচকি হাসে। ওর হাসি দেখে অবাক না হয়ে পারে না শ্রাবণ। আপনা আপনি ছেড়ে দেয় গলা। সারা পেয়ে খুক খুক করে কেসে উঠে সুহা। ফর্সা চেহারা লাল হয়ে গিয়েছে। চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। চোখে পানি মুছতে মুছতে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, ছেড়ে দিলে কেন? মেরে ফেলো, আমাদের মুক্তি পেয়ে যায় তোমার আর এই স্বার্থপর দুনিয়ার কাছ থেকে। শ্রাবণ চোয়াল শক্ত চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, কান খুলে শুনে রাখ, তোর মুক্তি নেই আমার কাছ থেকে। সুহা শ্রাবণের হাত সরিয়ে ওর শার্ট খামচি দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তাহলে কেন নিজের সন্তানকে খুন করতে চাইছ? আমরা চাইনি, তারপরও ও আমাদের মাঝে এসেছে। যখন এসেছে তখন থাকুক না আমাদের মাঝে। আল্লাহ তাআলা চেয়েছিলেন বলেন তো এসেছে। তুমি কেন নিষ্পাপ জীবনটাকে মেরে পাপ করতে চাইছ? আমাকে মেরে ফেলো, কিন্তু আমি ওকে মারতে দিব না। ওকে আমি নিজের কাছ থেকে আলাদা করতে দিব না। শ্রাবণ সুহার হাত টেনে বিছানা থেকে নামানোর চেষ্টা করে বলে, ওঠ, এখনই অপারেশন করতে যাব। সুহা শ্রাবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে শ্রাবণের দুপা জড়িয়ে ধরে বসে পড়ে নিচে। সুহা জানে কঠোর হয়ে কোনোভাবে শ্রাবণকে দমানো বা বোঝানো যাবে না। সুহা এটাও জানে চাইলেও শ্রাবণকে ছেড়ে যেতে পারবে না। শ্রাবণ নিজেই ওকে যেতে দিবে না। শ্রাবণের হাঁটুর সঙ্গে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এই নির্ময় হয়েও না তুমি। বাবা হয়ে নিজের সন্তানকে কিভাবে মারতে চাইছ? এত দয়া মায়াহীন কিভাবে হচ্ছ? তোমার কাছে আমার প্রথম আর শেষ চাওয়া, আমার সন্তানকে কেড়ে নিও না আমার কাছ থেকে। পা ছাড় আমার, তোমার কাছে আমাদের সন্তানের জান ভিক্ষা চাইছি আমি। ওকে তুমি দুনিয়ায় আসতে দাও। ও বেঁচে থাকলে তোমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আজকের এই কাজের জন্য একদিন তুমি ভীষণ আফসোস করবে। এমন কিছু করো না যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। পা ছাড়তে বলছি আমি।
সোহা কিছু বলার আগে পরপর কলিং বেল বাজতে শুরু করে। দুজন তাকায় দরজার দিকে। কে এসেছে? এভাবে বেল বাজাচ্ছে কেন? পাছাড়। সোহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে পা ছেড়ে দেয়। শ্রাবণ গালি দিতে দিতে দরজার দিকে এগিয়ে যায়। সোহা নিচ থেকে উঠে বিছানায় বসে পেটের ওপর হাত রেখে বলে, তোমার বাবা পাগল হয়ে গিয়েছে, ওকে আমি কিভাবে বুঝাবো, শান্ত করব? শ্রাবণ দরজা খুলে দেখে সামাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। নাতনির মুখের দিকে তাকিয়ে সামাদ চৌধুরী বললেন, কেমন আছো দাদু ভাই? শ্রাবণ গম্ভীর থমথমে গলায় বলে, ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ভিতরে আসতে দিবে না নাকি? শ্রাবণ পথ ছেড়ে দাঁড়ায়। সামাদ চৌধুরী ভিতরে প্রবেশ করেন। শ্রাবণ দরজা লাগিয়ে পিছন ফিরে সামাদ চৌধুরীর নাতনিকে জড়িয়ে ধরে উচ্চস্বরে বললেন, বাবা হওয়ার জন্য অভিনন্দন। দাদু ভাই, কে বলল তোমাকে? যেই বলুক, শুনেছি। হাসান বলেছে। সোহা কোথায়? শ্রাবণকে ছেড়ে বেডরুমের দিকে এগিয়ে যায় সামাদ চৌধুরী। শ্রাবণ রাগে নিজের মাথার চুল দুই হাতে খামচে ধরে হাসানের গন্ডি পিন্ডি চটকাতে চটকাতে রুমের দিকে আগায়। সামাদ চৌধুরী রুমে এসে সোহার রুমের সামনে দাঁড়ায়। সোহা দাদার মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠছে। সামাদ চৌধুরী নাতনির পাশে বসে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বলে, শান্ত হও দাদু ভাই, কিছু হবে না, আমি শ্রাবণকে বুঝাবো। সোহা শান্ত হতে পারে না। সামাদ চৌধুরী শ্রাবণের দিকে তাকান। শ্রাবণ রাগে লাল হয়ে তাকিয়ে আছে। নাতনিকে সান্ত্বনা করার চেষ্টা করতে করতে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, এসব কি দাদু ভাই? এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি নিজের সন্তানকে মারতে চাইছো? কোনো সন্তান চাই না আমার। চাইবে না বলেই একটা প্রাণকে কেড়ে নিবে? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত তোমার। এমন কথা কিভাবে বলছো? যেভাবে শুনছো তুমি সেভাবেই বলছি। কেন মারতে চাচ্ছ? বাচ্চাটা কোনো ক্ষতি করেছে তোমার? তুমি নিজের বাবাকে ঘৃণা করো, অথচ নিজেই এখন নিজের সন্তানকে খুন করার মতো ঘৃণার কাজ করতে চাচ্ছ। তোমার বাবা তো তোমাকে তাও বেশ বাঁচিয়ে রেখেছে, তুমি তো তাও রাখতে চাচ্ছ না। পৃথিবীতে আসার আগে অস্তিত্ব মুছে দিতে চাইছো একটা প্রাণের। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি মানছো তুমি তোমার বাবার মতোই একজন বাবা হবে? শ্রাবণ চুপ করে থাকে। সামাদ চৌধুরী সোহাকে ছেড়ে শ্রাবণের কাছে এগিয়ে আসেন। শ্রাবণের কাঁধে দুই হাত ধরে বলে, তুমি নিজেকে, সোহাকে আর তোমাদের দুইজনের সন্তানকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দাও। পুরো দুনিয়াকে দেখিয়ে দাও তুমি তোমার বাবার মতো বাবা নয়। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।